পুরো বাংলাদেশ লজ্জায় অবনত। রাষ্ট্রপতি তার ভাষণে কি বলবেন সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনটিতে তা মোটামুটি আমাদের আগে থেকেই জানা ছিল এবং তিনি তাই করলেনও। তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করলেন, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বললেন, ইত্যাদি ইত্যাদি। এবং রাষ্ট্রপতি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আপনারা দেখেছেন যে একটা পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। আচ্ছা, রাষ্ট্রপতি জামাত এনসিপির দৃষ্টিতে গাদ্দার বা ফ্যাসিবাদের দোসর, বেশ ভালো কথা। রাষ্ট্রপতির ভাষণ তারা সংসদে শুনতে চাইছিল না, অথবা রাষ্ট্রপতিকে অভিশংসন বা ইমপিচমেন্ট করার দাবি জানিয়ে আসছে জামাত এনসিপি। রাষ্ট্রপতি যদি গাদ্দার হয়ে থাকে, রাষ্ট্রপতি যদি অবৈধ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে বা এ পর্যন্ত যে কটি আদেশ এসেছে ডক্টর ইউনূস সরকারের সময়, যে আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ, গণভোট, নির্বাচন কমিশনার নিয়োগ, সবই তো তাহলে অবৈধ। তখন কেন কথা বলেনি জামাত এনসিপির এই সব নেতারা? আবার এই রাষ্ট্রপতির অধীনেই তো ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলমরা। তখন কেন তারা উচ্চারণ করেনি না এই রাষ্ট্রপতির অধীনে আমরা কোনো শপথ নেব না? তখন রাষ্ট্রপতি তাদের দৃষ্টিতে সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি ছিলেন, যোগ্যতম ব্যক্তি ছিলেন শপথ পড়ানোর জন্য, তাই না? কিন্তু এখন হয়ে গেলেন গাদ্দার। আবার যখন বিভিন্ন অধ্যাদেশ জারি করলেন, জুলাই সনদ বা গণভোট ইত্যাদি ইত্যাদি বিষয়ে, তখনও কোনো সমস্যা হয়নি। তখন বলেনি যে এই রাষ্ট্রপতির অধীনে কোনো অধ্যাদেশ আমরা মেনে নেব না বা তার ঘোষণাকৃত কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এখন তিনি হয়ে গেছেন ফ্যাসিবাদের দোসর। আবার লক্ষ্য করুন, আওয়ামী লীগ এই রাষ্ট্রপতিকে গাদ্দার বলছে। আমি আওয়ামী লীগ সম্পর্কে কথা বলার আগে আর একজনের একটি মন্তব্য সম্পর্কে একটু আপনাদের মনে করিয়ে দিই। জেপির সভাপতি কিংবা সরাসরি যদি বলা যায় যে আন্দারি রহমান পার্থ, তিনি বক্তব্য দিতে গিয়ে একটা পর্যায়ে বলছেন জাতীয় সংসদে দাঁড়িয়ে যে এই সংসদের সৌন্দর্য হলো স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই। সুন্দর কথা, কতটা আবেগ ঘন বক্তব্য। তবে স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ না থাকলেও সেখানে যুদ্ধাপরাধীদের পক্ষের, আমাদের স্বাধীনতা বিরোধী পক্ষের অনেকেই তো ছিলেন। সমস্যা হচ্ছে এই যে ফ্যাসিবাদী বিরোধী ঐক্য করতে গিয়ে বা ফ্যাসিবাদ বলে 1.5 বছর যত শব্দ উচ্চারণ করা হয়েছে আওয়ামী লীগের উদ্দেশ্যে, কান ঝালাপালা করে ফেলা হয়েছে আমাদের, যে মনে হয়েছে কতটাই না দেশপ্রেম সবার মধ্যে কাজ করছে। অথচ ওই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করতে গিয়ে যে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য করতে কোনো সমস্যা নেই, সে কথা তারা প্রমাণ করে দিয়েছেন। সে গেল পুরনো কথা। বলছিলাম, এই রাষ্ট্রপতিকে আবার আওয়ামী লীগ গাদ্দার বলছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে গাদ্দার বলার সময় আওয়ামী লীগের বিবেকটা কি একবারের জন্য নড়ে ওঠে না? এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যখন নিয়োগ দেওয়া হয়, আমাদের মতন কিছু মানুষ তখনই বিরোধিতা করেছিলেন। দুর্নীতি দমন কমিশনার হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতির অনেক ধরনের অভিযোগ ছিল, অথবা সরাসরি বললে তাকে যখন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, সেই মুহূর্তে আওয়ামী লীগের আরো অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন। তাদেরকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ না দিয়ে শেখ হাসিনা শুধুমাত্র অনুগত দাস হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়োগ দিয়েছিলেন। সে কথা তো আমরা ভুলে যাইনি। এবং তিনি মনে করেছিলেন যে আওয়ামী লীগের দুর্দিনে বা আওয়ামী লীগের যদি কখনো বিপদ ঘনিয়ে আসে, তখন এই রাষ্ট্রপতি উদ্ধার করবে। তার ছিটি ফোটাও আমরা দেখিনি, বরং তিনি ঠিকই গাদ্দারি করেছেন। এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে আমার বেশ কিছু লেখালেখি ছিল। প্রথম দিকেই
যেদিন তাকে নিয়োগ দেওয়া হয়, প্রজ্ঞাপন জারি করা হলো, তখনই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম, শুধু লিখেছিলাম, ছি, আর কোনো যোগ্য মানুষ কি ছিলেন না এই পদের জন্য? আমি কিন্তু সেখানে রাষ্ট্রপতি শব্দটাও উচ্চারণ করিনি, বা শাহাবুদ্দিন চুপ্পু শব্দগুলো উচ্চারণ করিনি। তাতেই তৎকালীন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্তা ব্যক্তিরা আমার চাকরি খাওয়ার ব্যবস্থা করে ফেলেছিলেন। তখন একটি টেলিভিশন চ্যানেলে নিউজের দায়িত্বে ছিলাম আমি। যাই হোক, তো শেখ হাসিনা যেহেতু নিয়োগ দিয়েছিলেন, তাই তিনি ছিলেন সকল বিতর্কের ঊর্ধ্বে আওয়ামী লীগের সেই সময়ের নেতাকর্মীদের কাছে। এখন সবাই গাদ্দার গাদ্দার বলে রব তুলছেন। শেখ হাসিনা কি নিজের ভুলটা এখন বুঝতে পারছেন? কি ভুলটাই না তিনি করেছেন। এখন অনেকে বলবেন বা বলছেন যে আমরা জানি যে সরকারের লিখিত বক্তব্য পাঠ করার বাইরে রাষ্ট্রপতির আর কিছু করার থাকে না, আমরা জানি। অথবা ডক্টর ইউনূস সরকারের 1.5 বছরে রাষ্ট্রপতি যাতে পদত্যাগ না করেন সেই পক্ষেও আমি নিজে ছিলাম। তখন আরো ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়ে যেত, সাংবিধানিক সংকট দেখা দিত। অর্থাৎ 1.5 বছর রাষ্ট্রপতিকে সমর্থন দিয়েছে অন্তত টিকে থাকার জন্য। কিন্তু এই মুহূর্তে তো তিনি পদত্যাগ করতে পারতেন, তা কিন্তু কেউ সরাতো না। দলীয় সরকার কর্তৃক নিয়োগকৃত রাষ্ট্রপতি আর দলীয় সরকারের বা সমকালীন সরকারগুলোর লিখিত বক্তব্য পাঠ করবেন, সেই চর্চা যদিও আমাদের সেটি পছন্দ নয়, তা পরেও আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু তো জয় বাংলা স্লোগান দিতেন উঠতে বসতে, শেখ হাসিনা পা ছুঁয়ে সালাম করতে যেতেন, ইনি আওয়ামী লীগের গুণগানে মুগ্ধ ছিলেন। আবার সেই একই রাষ্ট্রপতি যখন বাংলাদেশ জিন্দাবাদ বলেন, যখন সেই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলে উল্লেখ করেন, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলেন, কেন সেই চরিত্রটি আমাদেরকে দেখতে হবে? এটি তো তার সততার পরিচয়, তার তো নয়। আওয়ামী লীগ দুর্নীতি করে তা কিন্তু নয়, আওয়ামী লীগ স্বৈরাচারী আচরণ করেনি তার শাসনের সময় তা কিন্তু নয়। কথাগুলো কিছুটা হলেও তো সত্য, কিন্তু সেই একই রাষ্ট্রপতির মুখ থেকে যখন এই কথাগুলো বের হয়, তখন আমাদের সেগুলো সততার প্রতীক হিসেবে ধরে নেওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র তার চাকরি বাঁচানোর তাগিদে তিনি বহুরূপী রূপ ধারণ করছেন, এটি মনে করা স্বাভাবিক। সবচেয়ে মজার বিষয় হলো, যখন তারা এই ফ্যাসিস্টের দোসর যিনি প্রেসিডেন্ট, যে অভিযোগে তার এখান থেকে সরে গেল, তার ভাষণের সময় সরে গেল, তার হাতেই কিন্তু আবার উপদেষ্টা হওয়ার সময় আমার ভাবির পোলারা কষ্ট পায় না। তখন কিন্তু একেবারে মানে ডুগডুগি বাজিয়ে তারা কিন্তু শপথ নিয়েছিল, তখন তাদের মনে ছিল না। সম্ভবত এই কারণেই আপনারা যারা বিজ্ঞ মানুষ তারা লিখেছেন যে আসার সময় কি জাত ছিলে লালনের সেই গান, আর যাওয়ার সময় কি জাত নিয়ে গেলে। মানে একটু অদ্ভুত ব্যাপার, আমার ভাবির পোলারা যে কি বলতেছে নিজেরাই জানে না। আর মানে তখন তাদের জন্য তারা ভুলে গিয়েছিল যে তৎকালীন প্রেসিডেন্ট মানে বিএনপি ক্ষমতায় আসার এই 1 সপ্তাহ আগে বা 1.5 সপ্তাহ আগে তখনও যে ফ্যাসিস্টের সরকার ছিল, ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী ছিল, তার হাতে যে তারা উপদেষ্টা হিসেবে, শিশু উপদেষ্টা হিসেবে বা সাবালক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিল, তখন সমস্যা ছিল না। এখন বেজায় ওটা হারাম হয়ে গেছে। আগে আরাম ছিল, উপদেষ্টা হিসেবে আরাম ছিল। যাই হোক, আর যেটা বললেন যে এখানে মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য, তারপর মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা বিরোধী অপরাধে অভিযুক্ত ফাঁসিয়েছে তাদের শোক প্রস্তাব এনেছে। এখানে তো ক্ষমতা একজন তো এমপি হয়েছেন যিনি স্বাধীনতা বিরোধী অপরাধে, মুক্তিযুদ্ধ বিরোধী অপরাধে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি নিজেই এটিএম আজহার। আবার এছাড়া আবার যারা দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কেউ জেলে গিয়েছিল আজীবন, তাদের পুত্ররাও তো এখানে সংসদে তথাকথিত এই যে অনুরোধের আসরে তারা সাংসদ হয়ে এসেছেন। সুতরাং এরা তো এই সাইদি, নিজামী, কাদের মোল্লার মতো কসাই, দিলে রাজাকার, তাদের পক্ষে তো শোক প্রস্তাব আনবেই। তারা তো তাদের শহীদ মনে করে, তারা তো এই দেশের রাজাকারদেরও শহীদ মনে করে, মুক্তিযোদ্ধা মনে করে। আর যারা মারা গেছে জামাতের, আর এখন যারা ফাঁসি হয়েছিল কিছুদিন আগে 13 সালে বা 14 সালে, তাদেরকে তারা শহীদ মনে করে, তারা তো এটা করবেই। এরা তো স্বাধীনতা বিরোধী অবস্থান নেওয়ার জন্যই তো এখানে গেছে। সংসদ এখন কারা? বিরোধী দল হচ্ছে সরাসরি জামাত এবং তার আন্ডা বাচ্চারা। আর সরকারি দলে কারা? যারা এই দেশে জামাতকে প্রতিষ্ঠিত করেছে, স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এই যে মুসলেকা সংসদ, এই যে মাদ্রাসার হলরুম,
এই সংসদ তো এরকম হবে, এরকমই তো হওয়ার কথা ছিল। তবে এটা এখন বাংলাদেশের বুদ্ধিজীবীদের আমি নীরবতা দেখে আমার খুব হাসি আসতেছে। করুণা হচ্ছে, আগে তো তাদের প্রতি আমার ক্ষোভ ছিল, কিন্তু এখন বাংলাদেশের বুদ্ধিজীবী, বরিষ্ঠ বরেণ্য সাংবাদিক, চিঙ্কু বাম, তাদের জন্য আমার খুব করুণা হয়। এখন তাদের মুখে তাদের কলমের লেখা বের হয় না, মুখে কথা বের হয় না। এখন যে বাংলাদেশে প্রধান বিরোধী দল হয়ে বসে আছে, এই যে মুসলেকা সংসদের প্রধান বিরোধী দল যে জামাত, এখন আর তাদের মুখে কোনো কথা নেই, কারণ তারা তো না, আমি একটু এই ক্ষেত্রে আপনার ইন্টারাপ্ট করছি। আমরা দেখলাম আপনি যাদের কথা বললেন, এই যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স, জাস্ট কিছুক্ষণ আগেই তার একটা স্ট্যাটাস দেখলাম ফেসবুকে, যে তিনি এর নিন্দা জানিয়েছেন যে জামাতের এই যুদ্ধাপরাধীদের নামে সব প্রস্তাব আনা সম্মান জানানো। তো তারা তো আবার এই যে 5ই আগস্টের আগে এবং পরেও একই সাথে দেখলাম, তাহলে এইটা কেন সিপিবির এই নেতা কেন এখন আবার প্রতিক্রিয়া দিবেন এরকম? না হলো খাল কেটে কুমির এনে তারপরে বলতেছে কুমির ভালা না, এই যুক্তি তো চলবে না। খাল কেটেছে কে, কুমির এনেছে কারা? এরাই তো সেই কুমিরের সঙ্গে ছিল, খাল কাটার সময় তারা ছিল, পানি ঢালার সময় তারা ছিল। এখন তো কুমির আসবেই। এখন আপনি যদি বলেন আমি চুলকাইছি, চুলকানোর পর জ্বলানি শুরু হয়েছে, তাহলে আমাদের জ্বললে কেন? এটা তো হওয়ার কথা না। চুলকাইলে তো জ্বলবেই। আর জামাল ভাইয়ের ভাষায় যদি বলি যে কাঠ খেলে তো আংরা হাঁকতে হবে, এখন তারা আংরা হাঁকুক। তারা তো বিকল্প চেয়েছিল, এই বামপন্থীরাই তো বলেছিল শেখ হাসিনার বিকল্প আছে, তো শেখ হাসিনা বিকল্প পেয়ে গেছে। তাদের তো উচিত শুকরানা নামাজ পড়া, তারা তো বিকল্প পেয়ে গেছে। তাদের ঢাক ঢোল বাজানো দরকার, হারমোনিয়াম পার্টি বানানো দরকার। অবশ্যই এখন হারমোনিয়াম পার্টি করলে মায়ের খাইতে পারে, ভয় হয়তো করবে না। তাহলে মিলাদ পড়াক তারা, এখন সুবহানাল মানে পদ্মা বাতাসা নিয়ে তারা মিলাদ পড়ানো শুরু করে দেখছে। শেখ হাসিনার বিকল্প পেয়ে গেছে। শেখ হাসিনার বিকল্প কি? তারেক রহমান। শেখ হাসিনার বিকল্প কি? শেখ হাসিনার বিকল্প হইলে যে মুসলেকার সংসদের রাজাকার আল বদর এবং তাদের আন্ডা বাচ্চারা, মুসলেকা তো পেয়ে গেছে, তারা তো খুশি থাকার কথা। এখন আবার পোস্ট দেয় কেন? এখন তারা পোস্ট দিচ্ছে কেন? এত সব কিন্তু যে আমরা আরেকটা বিষয় আপনার নজরে নিশ্চয় আসছে, যে আমরা একটু কিছুটা ভালো মনে হচ্ছিল যখন দেখলাম একজন বীর মুক্তিযোদ্ধাকে স্পিকার হিসেবে মনোনীত করা হলো, মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। কিন্তু তার কাছ থেকেই তো সব এই যে যুদ্ধাপরাধীদের নাম ধরে ধরে সব প্রস্তাব আদায় করে নেওয়া হলো। এটা কি, তিনি তো এর আগে বঙ্গবন্ধুর নাম বলেছেন বিএনপি নেতা হয়েও। আবার ওই যে আমাদের ফজলুর রহমান অ্যাডভোকেট, তিনিও তো সংসদেই ছিলেন, তারেও তো আজকে কোনো প্রতিবাদ করতে দেখলাম না। তিনি কি করলেন? বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব এখন কথা বললে তারে তো পারলে ঘেটি ধরে সংসদ থেকে বের করে দিয়ে, ভয় হয়তো তিনি বলেন নাই। আর মেজর সাহেবের কথা বীর বিক্রম যাদের বলেন, আমি মিলিটারিদের বিশ্বাস করি না। আমরা মিলিটারি দেখেছি, এক মিলিটারি ও কর্নেল অলি যে আগে ছিল ক্যাপ্টেন অলি, কোথায় গেছে আমরা দেখেছি। আমরা একজন মেজর আখতারুজ্জামান, তাকে তিনি সরাসরি জামাতে গিয়ে যোগ দিয়েছেন। সুতরাং এরা যে আসলে মুক্তিযুদ্ধ করেছিল কিনা, আই হ্যাভ এ ডাউট। আমি না, শুধু বিজ্ঞজনেরাও যথেষ্ট সন্দেহ করে। এরা হচ্ছে বাই চান্স মুক্তিযোদ্ধা, তা না হলে এটা কি করে সম্ভব? তো যেখানে যারা বীর বিক্রম উপাধি প্রাপ্ত মুক্তিযোদ্ধা সেই ভয় পায়, সেখানে এই ফজলুর রহমান সাহেব আর একা কি করবে? কিছুই করেন না, কারণ 19 ঘর পাড়া 20 ঘরই ওরা। এক ফজলুর রহমান কি করতে পারে? তবে তার এই নিরাপত্তাটা আমাদেরকে কষ্ট দিয়েছে। আমরা তার রাজনৈতিক দলের সাথে না থাকলেও আমরা তাকে সমর্থন করেছিলাম, আমরা হ্যাপি হয়েছিলাম। কিন্তু এটা তিনি আমাদের আশাহতা করেছেন, তার কিছু না কিছু বলা দরকার ছিল। আমরা আরেকজন তো খুবই মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলতে শুনলাম, আমাদের রুমিন ফারহানা, তিনিও তো আজকে কোনো কিছু প্রতিবাদ করলেন না। তিনিও তো একই গোয়ালেরই গরু বা একই ধামায় রাখা আন্ডা। তিনি স্বতন্ত্র ইলেকশন করেছেন, তাতে কি? তিনি তো বিএনপিরই। তিনি তো শেখ হাসিনাকে, তিনি সংসদে গিয়ে বঙ্গবন্ধুকে কি ভাষায় কথা বলা বাদ রেখেছেন। তারা তো কত কিছুই বলেছে। আমি তো বলেছি, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা কিন্তু বিভিন্নভাবে ডিভাইডেড। তারা কিন্তু বিভিন্ন দলে, উপদলে, মতে, গ্রুপে বিভক্ত। এরা উপদলে বিভক্ত। কিন্তু স্বাধীনতা বিরোধী যারা, এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিতে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নিতে, শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে, নারী বিদ্বেষী অবস্থান নিতে, শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে, ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে, 72 সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিতে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। তার প্রমাণ এই যে মুসলেকার সংসদে তো আপনারা দেখলেন, কোটালা বলেন, টাইয়ালা বলেন, শাড়িয়ালা বলেন, আর বুরকালা বলেন, বুরকা ছাড়া বলেন, টিপালা বলেন, আর টিপতারা বলেন, তারা সবাই এক হয়ে গেছে এখন। কারণ আমি বারবার বলি এই জন্যে যে বাংলাদেশে তবে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, আওয়ামী লীগের সেই দাবিটা
যে দাবিতে আমারও কিঞ্চিত সংশয় ছিল একদা, তাদের দাবিটা সত্য হয়ে গেল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ যে দাবি করেছিল তারা একাই সেই দল, এই কথা এবার সত্য প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশে বাংলাদেশের কোনো কিছুই টিকে থাকবে না যেগুলো মুক্তিযুদ্ধের পক্ষে। জি, আর শেষ করব, রাষ্ট্রপতি কি করলেন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপনার কি পর্যবেক্ষণ কি? রাষ্ট্রপতি সাহেবের ভাষণ নিয়ে আমার খুব মজা লাগলো এই জন্য যে আসলে আমলা যারা, এরা তো ঝুঁকিপূর্ণ, রাজনীতিবিদদেরই ভরসা নাই, আর উনি তো পুরো পরিপূর্ণ একজন আমলা ছিলেন। তার মতো একটা লোকের এখন তার মুখে খই ফুটে গেছে, তিনি এখন বলতেছেন যে আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। প্রেসিডেন্ট, আমাদের মহামান্য প্রেসিডেন্ট, তিনি হয়তো ভুলে গিয়েছেন, ছোটবেলা তিনি হয়তো ওই গল্পটা শুনেছেন, এখনো জানেন, কিন্তু ভুলে গেছেন যে উপর দিক থুতু দিলে নিজের গায়েই পড়ে। তিনি যদি বলেন আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তাহলে এই চ্যাম্পিয়ন দলের প্রেসিডেন্ট তো তিনিই ছিলেন। তাহলে এটি তিনি কাকে দোষলেন? শেখ হাসিনাকে দোষলেন না তাকে নিজেই দোষলেন? আমি তো বুঝতে পারলাম না।